আমাদের প্রাণের শহর কলকাতার পার্শ্ববর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত পুরনো এবং ঐতিহাসিক এক দর্শনীয় স্থানকে কেন্দ্র করে সংক্ষিপ্ত এক ভ্রমণ যাত্রার সুন্দর কিছু মুহূর্ত রইল শুধুমাত্র তোমাদের জন্য। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস টু ক্যান্সার। মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আপনারা উভয় থেকে বিরত থাকুন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কথারই মাধুর্য আজকের দিনে কোনো মানুষকে ভাষায় প্রকাশ করে বলতে লাগে না। কারণ শুধু কলকাতা নয়, কলকাতা পার্শ্ববর্তী যে কোনো এরিয়ার পাশাপাশি সমগ্র পশ্চিমবঙ্গ সহ আপামর ভারতবর্ষের যে সকল পবিত্র স্থানগুলি আছে এবং তাকে কেন্দ্র করে যে সকল ভ্রমণ স্থানগুলি আছে তাদের সৌন্দর্য এক কথায় অপরিসীম এবং অতুলনীয়। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে দিয়ে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমের সৌন্দর্য এবং তাকে কেন্দ্র করে সংক্ষিপ্ত ভ্রমণ যাত্রার সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরা যাক। হ্যালো বন্ধুরা, নমস্কার। মজুমদার ট্রাভেলসের পক্ষ থেকে আমি প্রকট, আপনাদের ভালোবাসার খোকা। তো আজকে আরও একটা নতুন প্রজেক্ট বলতে পারেন বা নতুন ভিডিও বা নতুন ব্লগ যেটাই বলুন না কেন, সেটা নিয়ে আবার চলে এসেছি। থাম্বনেল থেকে বুঝতেই পারছেন, সেই আমাদের বাঙালি বলুন বা হিন্দুদের বলুন, সেই পবিত্র এক তীর্থস্থান যাকে আমরা কথায় আছে না, তথাকথিত কথায় আর কি আমরা বলে থাকি যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। সেই গঙ্গাসাগরকে কেন্দ্র করেই একটা কন্টেন্ট তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। হয়তো গেছেন, ঘুরে এসেছেন, আবার অনেক জার্নি, সমস্ত কিছু মিলেমিশে একটি বেশ কিছু তথ্য আপনাদের মনে করানো বা নতুন করে জানান দেওয়ার চেষ্টাটা করবো। আগের মতোই আর কি, পুরোনো দিনের যে ভিডিওগুলো আমরা করেছি সেই ধরনের ভিডিওকে মাথায় রেখে আবার করবো আর কি। কারণ দেখুন, আমরা মনে করি আমরা মন ভাবো বুঝি, তো ভালো থাকা ভালো, ঘোরার পাশাপাশি তো ভালো, মানে ভালো থাকা ভালো, চলার পাশাপাশি ভালো ঘুরতে আমরা চেষ্টা করি আর কি। সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে আর কি কন্টেন্টটা তুলে ধরার চেষ্টা করবো। তো পার্ট বাই পার্ট নয়, ডে ওয়াইজ পুরোটাই একবারে তুলে ধরার চেষ্টা করবো, যাতে আপনাদের ঘুরতে সুবিধা হয় এবং আমাদের ঘুরাতেও সুবিধা হয় আর কি। এর মধ্যে সমস্ত তথ্যটা তুলে ধরার চেষ্টা করবো, সাথে বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করবো। সমস্তটাই আমাদের ফেসবুক পেজ মজুমদার ট্রাভেলসের নামে আছে, ইউটিউব চ্যানেল মজুমদার ট্রাভেলসের নামেই আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটাও মজুমদার ট্রাভেলসের নামেই আছে। প্রত্যেক জায়গাতে ভিডিও ফটো পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কিছু মন্তব্য প্লিজ কমেন্টের মাধ্যমে বলবেন। তো এখন প্রায় ভোর হয়ে গেছে, একটু বাদে। আর হ্যাঁ, আমি একা নয়, আমি একটি আমার খুব কাছের একজন বন্ধু, তাদের ফ্যামিলির সঙ্গেই যাচ্ছি। তো তাদের সঙ্গেই যতটা পারবো আমরা আনন্দ মজা করবো, সমস্ত তুলে দেওয়ার চেষ্টা করবো। না বেশি কথা বাড়াবো না, জাস্ট ঘুম থেকে উঠলাম আর কি। তো একটু বাদে ট্রেন আছে আমাদের, তো রেডি হয়ে বেরিয়ে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। তো এখন এইমাত্র রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর কি। তো জাস্ট দেখতেই পাচ্ছেন দিনের আলো ফুটে গেছে সবে। তো ট্রেনে করেই যাব। তো যেহেতু বাস রুটে যাবো না, ট্রেনের সংখ্যা খুব কম, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। চলুন এখন মানে মেন গন্তব্য উদ্দেশ্য তো আমাদের জার্নি গঙ্গাসাগর। তো প্রাথমিক উদ্দেশ্য এখন দমদম রেলওয়ে স্টেশন ট্রেন ধরার জন্য। চলুন সেখানে যাই, টিকিট কেটে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের মোটামুটি টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল। তো মাথা পিছু পড়লো হচ্ছে আপনাদের 25 টাকা করে। আমরা দমদম থেকে নামখানা আর কি যাবো ওখানখানে। তো নামখানা কল ধরলাম, কাকদ্বীপ যাবো আর কি। তো কাকদ্বীপেই যেতে হয় ট্রেনে করে, তারপরে ব্রেক জার্নি আছে। তো এছাড়াও আপনারা যদি চান তো এখান থেকে মেট্রো স্টেশন আছে দমদম থেকে, মেট্রো করে আপনার নিউগড়িয়া নেবে, নিউগড়িয়া থেকেও ট্রেন ধরতে পারে নামখানা লোকাল, অথবা বহু চক্র রেল যায় যেগুলো আপনার বিধাননগর হয়ে গুরুদাস হল্ট হয়ে পাকসাকাশ যায়, যেটা সাউথ স্টেশন থেকে, শিয়ালদা সাউথ স্টেশন থেকে যে নামখানা লোকালটা চলে সেটা পাকসাকাশ বা গড়িয়া উপর দিয়ে যায়, সেখান থেকেও ট্রেন পাবেন। আর আদারওয়াইজ ধর্মতলা থেকে মেট্রো, ধর্মতলা থেকে বাসও পেয়ে যাবেন। তো 3-4টে রুটি অপশানই আছে যাওয়ার জন্য। তো আমরা এখন মোটামুটি দমদম থেকে এখন শিয়ালদা যাবো। শিয়ালদা সাউথ সেকশন থেকে আমাদের ট্রেন আছে 7:15-তে। তো নামখানা লোকাল সেটাই ধরবো। এমনি এখান থেকে গঙ্গাসাগরের ডিস্টেন্স মোটামুটি 120 থেকে 125 কিলোমিটারের মতো, টাইম লাগে 3.5-4 ঘন্টা। তো বেরিয়ে পড়েছি, দেখা যাক। ঠিক আছে, শিয়ালদা পৌঁছে তো আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে আর কি। এদিকে দেখতে দেখতে আমাদের প্রাথমিক ট্রেন চলে এসছে। চলুন ট্রেনে উঠে আগে শিয়ালদা পৌঁছানো যাক। শিয়ালদা পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
মোটামুটি এখন শিয়ালদা এসে পৌঁছালাম আর কি। এরপরে সাউথ সেকশনে যেতে হবে, শিয়ালদা সাউথ সেকশন, ওখান থেকে নামখানা লোকাল আছে আর কি 7:15। চলুন নামখানা লোকালের ওখানে ধরা যাক, গিয়ে তারপর আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এখন শিয়ালদা সাউথ স্টেশনে এসে পৌঁছালাম আর কি। তো মোটামুটি 7:15 ট্রেন আপনাদের তো বললামই। তো সারাদিনে এখান থেকে ট্রেন খুব মুষ্টিমেয় সংখ্যায় আর কি। তো আপনারা চাইলে আর কি লক্ষ্মীকান্তপুর হয়ে ব্রেক জার্নি করেও যেতে পারেন, তো সেটাও সেই একই ট্রেনই, কিন্তু আদারওয়াইজ সকাল 7:15 থেকে শুরু হয়, রাত্রি 9:15। আবার ওদিকে মানে ডাউন ট্রেন আর কি। বেসিক্যালি এইটা যে ট্রেনটা এটাকে ডাউন হিসাবে কাউন্ট করা হয়। আবার ফেরার যে ট্রেনগুলো আর কি, যেটা শিয়ালদাগামী, সেটা মোটামুটি সকাল 4টে 4:30 থেকে শুরু হয়ে বিকেল 4টে 4:30 চলে আর কি। আর ট্রেনের সঙ্গে আবারও বলছি খুব কিন্তু মুষ্টিমেয় সংখ্যা। চেষ্টা করে যাতে ফার্স্ট চলে যাওয়ার, তাতে আপনাদেরই ভালো, কারণ ওখানে নেমে কিন্তু আবার গঙ্গা পার হওয়ার ব্যাপার একটা আছে, সেখানেও কিছু ভেসেলের টাইমিংয়েরও ব্যাপার আছে। তো চলুন, ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, তো ট্রেনে যেতে যেতে আপনার সঙ্গে গল্প আড্ডাতে হবে। তারপর তো ট্রেনে ওঠা যাক। এই যে আমরা কাকদ্বীপ স্টেশনে এসে পৌঁছলাম। এই দেখুন পিছনে এসে কাকদ্বীপের বোর্ড, পিছনে স্টেশনের প্ল্যাটফর্ম আর কি। মোটামুটি এখন টাইম বাজে অ্যারাউন্ড ওই 10টা মতো আর কি। তো এইদিকে যদি আপনারা মানে এই লাইন দিয়ে এই থেকে থ্রু হচ্ছে লোকে নামখানা যাওয়ার লাইন, তো যদি আপনারা মানে বকখালি যেতে চান আর কি, সেক্ষেত্রেও আপনার এই লাইন দিয়ে আপনার যেতে হবে, নামখানা লোকাল ধরেই আর কি যেতে হবে। ঠিক পরবর্তী 2-3টে স্টেশনে পরেই আর কি নামখানা। তো কোনো এক সময় হলে বকখালিকে নিয়েও একটা কন্টেন্ট করবো, আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো আপাতত আমাদের এখন দেখি কিছুটা ব্রেকফাস্ট করে ইচ্ছা আছে আবার বেরিয়ে যাওয়ার আর কি। এই সময় ওয়েস্ট করবো না, কারণ এখান থেকে আবার বিসেল ঘাটে যেতে হবে আর কি, যেটাকে আবার বলি ফেরিঘাট আর কি। তো ওখান থেকে আবার লঞ্চ খেয়া পার করে যেতে হবে আর কি, যেটা সে সাগর আইল্যান্ড বা গঙ্গাসাগর দ্বীপ যেটাকে বলে আর কি। তো আমরা তো ডাইরেক্ট ট্রেন ধরেই এলাম, কিন্তু এর মাঝে একটা বলে রাখি যে ডাইরেক্ট ট্রেনের সংখ্যাটা প্রথমেই বললাম খুব কম, কিন্তু এছাড়া অপশান কিন্তু আছে। যদি কোনো ডাইরেক্ট ট্রেন না পান, আপনারা ব্রেক জার্নি করতে পারেন। ওখান থেকে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর এসে লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ধরে কিন্তু আবার কাকদ্বীপ চলে আসতে পারেন। তো মোটামুটি তো চলুন, অনেক বেলা 10টা হয়ে গেল প্রায়। তো কিছু খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এগায় থাকি। তো যেতে যেতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি। তো যেহেতু যেতে যেতে গিয়ে দেখা হচ্ছে। আমরা আপাতত সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে লঞ্চ অর্থাৎ ভেসেল ধরার জন্য লঞ্চ ঘাট অর্থাৎ ফেরিঘাটের দিকে আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম। আমরা স্টেশন থেকে এখন টোটো করে এসেই খেয়াঘাট স্টেশনে এসে নামলাম আর কি। তো জনপ্রতি 20 টাকা করে ভাড়া নিল। তো সিজনে এটা জনপ্রতি 30 টাকা করে মতো ভাড়া হয়। তো যেখানে নামলা সেখান থেকে বলছে 1-2 মিনিটের রাস্তা। তো চলুন খেয়াঘাটের দিকে যাওয়া যাক, গিয়ে ভেসেলে উঠি, তারপর আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। কত কি ভাড়া সেটাও আপনারা জানাচ্ছে ওখানে গিয়ে। তো আমরা এখন টিকিট কেটে ঢুকে পড়লাম আর কি। তো জনপ্রতি আপনার 10 টাকা করে নিল। এর পিছনে এই সেই হচ্ছিলো কি আপনার ফেরিঘাট। তো জিজ্ঞাসা করলাম, যেটা আমি আস্তে আস্তে টোটো দাদাকে আর কি, যে টোটো চালক দাদা ছিল, বললো আপনার সকালে ওই 5:30 থেকে শুরু হয়, রাত্রি 9টা 9:30 টোটো ভেসেল চলে আর কি। কিন্তু যখন আসবেন খেয়াল রাখবেন, এখানে যেহেতু গঙ্গা সাগরে মিলনস্থল, সবসময় কিন্তু আপনি ভেসেল পাবেন না। টাইমিংয়ে কিন্তু একটা ব্যাপার আছে, কারণ জোয়ার ভাটা যখন হয় তার উপর বেস করে টাইমিংয়ের উপর ভেসেল চলে। চেষ্টা করুন সকাল সকাল চলে আসে, সকাল সকাল জোয়ারটাও থাকে, আপনার চলেও যেতে পারবেন ওপারে। আর ওপারটা চলে কচুবেরিয়া ঘাট, এবং সেই সাগর আইল্যান্ডে কচুবেরিয়া ঘাট। তো চলুন আপাতত ভেসেলে উঠি, আমরা ওপরে যাই, গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। মাঝখানে সেজে যেতে সমস্ত দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করে দেখতে থাকুন। এই সেই ভেসেল, পিছনে দেখতে পাচ্ছেন সেই মানে মানুষ সঙ্গে গাড়ি সব একসঙ্গে যাচ্ছে আর কি। এক মানে দেখি নতুন অভিজ্ঞতা হচ্ছে। তো চলুন, এই ভেসেলটাতে আমাদের সুযোগ হলো না, পরের ভেসেলটাতে দেখছি আমরা উঠবো। সুন্দর জায়গা। চলুন ভেসেলে উঠে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। আমরা অবশেষে আপনার এই গঙ্গা খেয়া পার করে আসলাম আর কি। এই হচ্ছে দেখুন
সে আমরা আপাতত এখন এসে পৌঁছালাম সেই গঙ্গাসাগর আইল্যান্ডের মধ্যে আর কি। তাও মেন আমাদের জায়গায় দেখানো বেশ কিছু সময় লেগে যাবে। এই জায়গাটার নাম হচ্ছিল কচুবেরিয়া। তো চলুন এখান থেকে এখন অটো বা টোটো বা ম্যাজিক গাড়ি যা হোক যেটা পাওয়া যাক গিয়ে আপনার সঙ্গে আবার দেখাচ্ছি সেটা আর কি। চলুন যাওয়া যাক। আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম এখন মোটামুটি আমরা আমাদের গন্তব্যে রওনা দিয়েছি। আপাতত এখন যদি আমার প্রথমে বললাম আপনাদেরকে যে একটা বন্ধু ফ্যামিলির সঙ্গে এসেছি আর কি। তো তাদের বাড়িতে এখন গিয়ে উঠবো। তো দেখা যাক বিকেলবেলা কতটা ঘুরতে পারি না বা সমস্যাগুলো ধরবো। কিন্তু এখান থেকে গঙ্গাসাগর ডিস্টেন্স মোটামুটি ধরে রাখুন এই কচুবেরিয়া এই ফেরিঘাট থেকে প্রায় 25-30 কিলোমিটার মতো সময় লাগে, মোটামুটি ধরুন 1 থেকে 1.5 ঘন্টা মতো। তো আমরা আপাতত এখন যাচ্ছি দুই বন্ধুর তাদের ফ্যামিলির বাড়িতে। তো সেটা পোর্ট্রাস্ট এরিয়া আর কি। তো সেটা এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার আর কি সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টা। চলুন যাওয়া যাক, গিয়ে সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করবো। বিভিন্ন আস্তে আস্তে যাওয়ার পথে সম্পূর্ণ সাইড সিনটা তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকবো। এখন আমরা আপনার ওই ম্যাজিক গাড়ি করে এসে এই কালীবাজার নামক একটা এলাকার সামনে নামলাম। তো আপাতত প্রথমেই বললাম আপনাদের যে বন্ধুর সঙ্গে এসে ফ্যামিলি যেখানে থাকে সেখানে গিয়ে এখন উঠবো আপাতত। তারপরে ফ্রেশ হয়ে দেখছি কোথায় কী যাওয়া যায় না যাওয়া যায়। সঙ্গে তো মেন যে ভিডিওর আকর্ষণ সেটা তো থাকবেই। চলুন আপাতত তাদের সেই জায়গা থেকে অর্থাৎ তাদের যেখানে তারা বসবাস করে সেখানে গিয়ে ফ্রেশ হই। তারপরে আপনাদের সঙ্গে তুলে ধরছি বাকি ভিডিওটা। অনেক বেলা হয়ে গেল, প্রায় 3-4 ঘন্টা লেগেই গেল। যাওয়া যাক, যেতে যেতে সম্পূর্ণ তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। কেমন লাগলো বলবেন কমেন্ট করে। আমরা এখন জাস্ট এই যে বললাম বন্ধুর ফ্যামিলি যেখানে থাকে এই কোয়ার্টার, সেই কোয়ার্টারে এসে পৌঁছলাম। এই দেখুন পোর্ট্রাস্টের কোয়ার্টার। বেশি জায়গা আপনাদের তুলে দেখাতে পারবো না কারণ রেস্ট্রিক্টেড এরিয়া। সেটাও চেষ্টা করবো যাতে তুলে ধরা সম্ভব হয় আর কি। চলুন আপাতত ফ্রেশ হই, তারপরে বিকেলবেলা কোথায় কি বেড়ানো যায় দেখা যাক। বাট খুব সুন্দর জায়গা, একটা পিসফুল শান্তিপ্রিয় জায়গা। তো চলুন গিয়ে ফ্রেশ হই, তারপরে আপনাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে আর কি। আমাদের মোটামুটি কিছুক্ষণ রেস্ট খাওয়া দাওয়া সব হয়ে গেল আর কি। তো এখন আমরা আবার একটুখানি এমন কোনো প্ল্যানিং নেই যে কোথাও যাওয়ার। তো ইচ্ছা আছে সামনেই সমুদ্র আছে, একটু ঘুরতে যাওয়া, দেখা যাক কীরকম কী। আর এটা পোর্ট্রাস্ট এরিয়া এবং পিছনে পার্কটা করে খুব সুন্দর সাজাচ্ছে। তো বলছে যেটুকু জানা গেল যে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হবে এই জায়গাটা, 7 মাসের জন্য খুলে যাবে, কিছু টিকিটের বিনিময়ে কী হবে। তো আজকে আর তেমন কিছু, কারণ সারাদিন টায়ার্ড হয়েছিলাম, সেরকম ঘুরতে যাওয়ার সেরকম কোনো প্ল্যানিং আপাতত নেই। স্টিল দেখা যাক কী হয়, কিন্তু আপাতত স্টিল প্ল্যানিং যেটা সমুদ্রে যাবো আর কি, সামনে সমুদ্রের পার্ক। তো এই গঙ্গাসাগর আইল্যান্ডের পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু মৌসুমী আইল্যান্ড, হেনলি আইল্যান্ড সেগুলো আছে, আপনাদের বললাম সেগুলো নামখানার আশেপাশে সমস্ত এরিয়া আর কি। তো বেশ সুন্দর পিসফুল এরিয়া কিন্তু এগুলো। তো চলুন সমুদ্রের ধারে যাই, গিয়ে কীরকম কী আমরাও দেখছি, আপনারাও দেখায় থাকছি। এটা হচ্ছে মোটামুটি আপনার এই পোর্ট্রাস্টের যে এরিয়া তার করিডোরের ভিতরটা আর কি। এবং এই দূরে দেখুন সেই লাইট হাউসটা আছে আর কি। মানে এখান থেকে যেটুকু জানা যায় আর কি, যে দূরে সমস্ত যে জাহাজগুলো এই ডায়মন্ড হারবারের এরিয়াতে বা সাউথ 24 পরগনা এরিয়াতে যে চলাফেরাগুলো করে, বা সে ইন্ডিয়ান জাহাজ হোক বা আদার যে কোনো শিপ হোক আর কি, তাদের লাইটিংটা এখান থেকে, সিগন্যালিং যেটাকে বলে সেটা এখান থেকে হয়। তো শুনছি নাকি এটাও নাকি ঢুকে প্রবেশ মূল্য করবে আর কি, দেখা যাক কী হয়। তো আপাতত চলুন সমুদ্রের দিকে আমরা যাচ্ছি, সেখানে যাওয়া যাক। আমরা এখন মোটামুটি আপনার ওই সমুদ্রের পাড়ে চলে এসেছে। দূরে দেখুন সমুদ্রের পাড় দেখা যাচ্ছে ওই দূরে আর কি। তো এদিকে চারিদিকে খুব সুন্দর সাজিয়েছে, বসার জায়গা করেছে আর কি। তো সন্ধ্যেবেলা করে একটা শান্তিময় একটা সৌন্দর্য উপভোগ করার জন্য এবং মনের সমস্ত কিছু রিফ্রেশমেন্ট করার জন্য কিন্তু এটা খুব সুন্দর জায়গা। আপাতত সাধারণ এখানকার লোকাল মানুষই আসে বেশি আর কি। তো প্রত্যেক মানুষ যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককেই বলবো যে আসুন। দেখুন গ্রাম বাংলায় না, এই দেখুন আমার সাথে কথায় দেখুন একটা একটা কী বলবো বাঁশবাগানের মতো আর কি। তো প্রত্যেক সাধারণ মানুষকে বলবো যে আসুন। অনেক অফবিট জায়গা আছে, তার মধ্যে এটা একটা অফবিট জায়গা, দেখবেন ভালো লাগবে। তাহলে কী বলুন, মনটা ভালো থাকে আর কি। ব্যস্ততার জীবনে এত কিছুর মাঝেও যদি একটু ঘুরে যান ভালো লাগবে।
তো চলুন আমরা ঘুরে দেখি, আমরা আপনাদের সৌন্দর্যটা দেখায় থাকি। আমাদের পথে চোখ রাখুন এবং দেখতে থাকুন, সঙ্গে উপভোগও করবেন। ডে 1 আজকে তো আপনাদের পুরো ঘুরে দেখালামই। আমরা আসলাম সকাল থেকে, এখানে এসে পৌঁছালাম, সাথে এখন বিকেলবেলা আপনাদের সমুদ্রে সমস্ত সাইট সিন দেখালাম। তো আজকে আর তেমন কোনো জায়গা তো বেরোনোর প্ল্যান নেই, আপনাদের প্রথমেই বললাম। তো আজকে রেস্ট করা যাক, সকাল সকাল ইচ্ছা আছে গঙ্গাসাগরে মন্দির, সেই কপিলমুনি আশ্রমে আমরা যাব, ভ্রমণ করবো, সাথে আরও পারিপার্শ্বিক কিছুই থাকে সেগুলো দেখার চেষ্টা করব। তো আজকের মতো ডে 1টা এখানে শেষ করছি। তো চলুন, সন্ধ্যা হয়ে গেছে, এখানে তেমন কিছু নেই। আর এই সন্ধ্যাবেলার এই বিনোদন পার্কটাকে সুন্দর সাজিয়েছে, কিন্তু উদ্বোধন না হওয়ার দরুন আমরা এখানে ঢুকতে পারছি না সেরকমভাবে। তো কালকে সকাল থেকে আপনাদের সামনে সমস্তটা তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো শুভরাত্রি, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম ডে 2। তো আজকে আমরা মোটামুটি আপনাদের এখান থেকে বেরোচ্ছি, এই কোয়ার্টার থেকে আর কি। তো এখান থেকে সেই কপিলমুনি আশ্রমে যাওয়া আর কি। তো অ্যারাউন্ড গুগল ম্যাপে দেখলাম আপনার ওই 5-6 কিলোমিটার মতো ডিস্টেন্স, এখান থেকে টাইম লাগবে ওই 20-25 মিনিট মতো। তো চলুন আস্তে আস্তে ওখানে যাই, গিয়ে এই গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্য, তার সঙ্গে ওই সুন্দর মন্দির, তো গিয়ে সমস্তটা আমরা যাওয়ার পথে তুলে ধরবো। এই সৌন্দর্য বিউটিটা যেটাকে বলা কি সৌন্দর্য, এত সুন্দর সমুদ্রের পাড় দিয়ে আর কি, প্লাস ওই মন্দিরের সমস্ত সৌন্দর্য তুলে ধরবো, দেখবেন। তো কেমন লাগলো বলবেন। তো আপাতত চলুন ডে 2টা আনন্দ করা যাক। তো এখান থেকে শুরু হচ্ছে জার্নি, ওখানে গিয়ে পৌঁছাবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো যাওয়ার পথে সৌন্দর্যটা তুলে ধরছি, দেখতে থাকুন। আমরা এই জাস্ট আপনাদের এই গঙ্গাসাগরের এই মানে সে মন্দিরের পাশে আর কি সমুদ্র সৈকতের জায়গাটা, সেখানে আমরা এসে যাচ্ছি, পৌঁছালাম। টোটো করে এলাম আর কি, আর জনপ্রতি মাথা পিছু 20 টাকা করে নিল। চলুন সামনে সৈকতের সামনে গিয়ে ঘুরে দেখি কীরকম কী সাজিয়েছে আসতে, কারণ আর 1 মাস মতো বাকি, পৌষ মাস পড়তে আর কি। এখন পৌষ পার্বণের যে মেলা, সেই মেলা খুব বিখ্যাত এখানে। তো চলুন সামনে এই গঙ্গাসাগরের পাড়টা দেখি। আর বেশ কিছু ইতিহাস আপনাদের জানানোর আছে, যেগুলো জানতে পারলাম আস্তে আস্তে, এবার মন্দিরের চত্বর ঢুকে আপনাদের জানাবো। আর টোটোতে জনপ্রতি মাত্র বললো যেটুকু যে 20 টাকা মতো বলে নিল আর কি। চলুন সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। মানে মেলা হলে বহু তীর্থ মানে পুণ্যযাত্রী এখানে এসছে, খুব সুন্দর সাজিয়েছে। চলুন গিয়ে দেখি। আপনারা চাইলে এখানকার দোকানগুলি থেকে কেনাকাটাও করতে পারেন। আপনাদের ঘর সাজানোর বহু জিনিস এখানে পেয়েও যাবেন। আপনাদের এই মেলা শুরু হতে যেটা বললাম প্রায় 1 মাস 1.5 মাসের মতো বাকি, তাতে দেখুন কত পুণ্যযাত্রীর মানে আগমন ঘটে গেছে অলরেডি চারিদিকে। বেশ সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে। সচরাচর এখানে লোকে সারা বছরই কম বেশি আসে, কিন্তু এই পৌষ পার্বণের যে উৎসবে সেই সময় এখানে মানুষের আগমনটা আরও বেশি ঘটে। তো চলুন পুরোটা ঘুরে ঘুরে দেখি কতটা কী আছে। হ্যাঁ, আপনারা যদি মোটামুটি যে ভাবেন ওই মানে দীঘা বা তালসারি বা উদয়পুর, তার সাথে তুলনা করলে মিল পাবেন না, কারণ তার মতো বীজটা হয়তো কিছুটা সিমিলার, কিন্তু অনেকটাই আলাদা। কিন্তু চলুন মোটামুটি ঘুরে দেখা যাক কীরকম কী আছে না আছে।
সুন্দর লাগছে কিন্তু চারিদিকে পরিবেশটা খুব সুন্দর চারিদিকে, এবং যে এত মানুষের মাঝে সমুদ্রটা যে এত সুন্দর লাগছে, আর গঙ্গাসাগর জায়গায় সমুদ্র না বল গঙ্গাসাগরের আর কি মানে মেল যুগলবন্দি যেখানে ঘটেছে আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে একটা পবিত্র স্থান, সাথেই সুন্দর একটা আবহাওয়া এবং সুন্দর জায়গা, বেশ ভালোই লাগছে। সঙ্গে এই সমস্ত বন্ধুবান্ধবরা আছে, সঙ্গে এই সমস্ত বন্ধুবান্ধব। আমরা গঙ্গাসাগর মেলায় চলে এসেছি, মেলা ঠিক না আগের মাসে চলে এসেছি, পরের মাসে মেলা, কিন্তু এই মাসে অনেকটাই ভিড়, অনেকটাই ভালো লাগছে, খুব ভালো লাগছে। মুখস্থ করে এসছে, মুখস্থটা বললো এখানে। এখনো কোনো অংশে ভিড় কম না, এখনো অনেকটাই লোকজন আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। পড়া মুখস্থ করতে দেখেছি, ওখানে পড়া মুখস্থ করে এসছে। দেখুন চারিদিকে। চলুন আপাতত এখান থেকে একটু আগাই, এবার মন্দির চত্বরে যাই, কেমন কি দেখি, গিয়ে ওখানে গিয়ে ওটাও তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে আপনার সঙ্গে দেখা হবে। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, যে কথাটার যে কতটা মানে সেটা এখানে এসে বোঝা যাচ্ছে। আমরা এখন মোটামুটি এই মন্দির সারাউন্ডিং এসে এরিয়াতে এসে পৌঁছালাম আর কি। দেখুন আশেপাশে বহু মন্দির আছে ছোটোখাটো করে, কিন্তু যেটা দেখার মূল যে মেন যা আকর্ষণ সেটা হচ্ছিল ওই মন্দিরটা, সেই কপিল মুনি বাবার আশ্রম আর কি। তো এই আসার পথে বেশ কিছু ইতিহাস জানা গেল যে এটা হচ্ছিল গিয়ে আমাদের প্রাক্তন প্রধান মানে মুখ্যমন্ত্রী ছিলেন 70 দশকে আর কি, 1974 সালে, সে সময় ছিলেন ছিল ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি এই মন্দিরটাকে প্রথম প্রতিষ্ঠা করেছিল, তার আগেও ছিল, তো সেটা হচ্ছিল তখন কাঠের প্রতিষ্ঠান ছিল আর কি। তো পরবর্তী সময় এটা তিনি স্থায়ীভাবে তৈরি করেছিলেন 1974 সালে, এবং যেটুকু জানা যায় সকাল 4টে থেকে মানে ভোর 4টে বলা আর কি, 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। মাঝে কিছু সময় মন্দিরের ভিতরে কিছু পুজো আস্থার জন্য মাঝে মাঝে বিরতি দেয়, কিন্তু জেনারেলি খোলাই থাকে। আর যেটা প্রথমে বললাম যে পৌষ পার্বণ মেলা, যেটা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বটে হয় প্রতি বছর, সেই মেলাতে কেন্দ্র করে বহু পুণ্যযাত্রীর আগমন কিন্তু এখানে ঘটে। বেশ সুন্দর জায়গা। এদিকে বেশ কিছু দোকান, আগে আমি এসেছিলাম তখন বহু 2-3 বছর আগে, তখন আমাদের এই ভিডিও করা হতো না। তখন এই চলার পথে পিছনে দেখুন এই রাস্তা আর কি, এই রাস্তা দিয়ে সমুদ্র যাওয়া যেত, মানে সমুদ্র ছেড়ে গঙ্গাসাগরের পাড় আর কি, সমুদ্র বলা ভুল, গঙ্গাসাগরের পাড়ে যে মিনস্থল, সেখানে যাওয়া যেত। বেশ কিছু দোকানও ছিল, সেটা কিন্তু আপনাদের আগে দেখালাম। ওখানে সে দোকানগুলো সব উঠে চলে গেছে, কারণ সত্যি কথা বলে সাউথ 24 পরগনাতে না বহু ঝড় বৃষ্টির সম্মুখীন এই মন্দির এরিয়া হয়েছে। এই মন্দিরের যে পরিধি সেটা অনেকটা কমেছে, শুধুমাত্র ঝড় বৃষ্টির কারণে জল বাইরে ঢুকে এসছে, এখানে ভিতরে ঢুকে এসছে বলে। তাতেও তার সৌন্দর্য কিন্তু কোনো ভাটা পড়েনি। এবং এই যখন এই মেলা প্রাঙ্গণে যখন এই পুণ্যযাত্রীর আগমন ঘটে, তো তখন কিন্তু প্রায় বহু আশেপাশে বহু ছোটো ছোটো গেস্ট হাউস, হোটেল আছে থাকার জন্য। আপনারা যারা এখানে থাকতেও পারেন, 300 টাকা ভাড়া নেয়, কিন্তু সেই সিজনের সময় ভাড়াটা ডবল হয়ে যায়। আর যেই টোটো দাদা আমাদের ঘোরাতে তার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে ঘুরতেও পারেন। আশেপাশে বেশ কিছু জায়গা মন্দির, ছোটোখাটো মন্দির এরিয়া আছে, তো আমরা এই সময় যদি করতে পারি গিয়ে দেখাবো ওখানে। না হলে এইটাই তো মেন আমাদের সাবজেক্ট ছিল, তো আপনাদের তুলে ধরার। তো দেখুন কেমন লাগলো, ভালো লাগলো আশা করি। তো আপনারা আসবেন, একটা মনের যে দুঃখ কষ্ট সেটা অনেকটা ঘটে যাবে। সামনে গিয়ে মন্দিরটা তুলে ধরি, ভিতরটা যদি ভিডিও করতে দেয় আপনাদের তুলে ধরবো। তো চলুন আশেপাশে আমরা ঘুরে দেখছি, আপনাদের ঘুরে দেখাচ্ছি। চলুন ভিতরে ঢোকা যাক, গিয়ে দেখছি কতটা কি আছে এই মন্দির এরিয়াতে আর কি। মানে সাউথ 24 পরগনাতে যে কটা জায়গা আছে আর কি, যেমন বকখালি বলুন, এদিকে কাকদ্বীপ বলুন, হিন্দি আইল্যান্ড, মৌসুমি আইল্যান্ড, সমস্ত জায়গাতেই না ছোটোবেলা আমরা অনেক ছোটো আর কি, তখন আইলাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তারপরে পরবর্তী ঝড় বলতে আমফানে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বর্তমানে বিগত 2-3 বছর আগে আর কি, যে ইয়াসনগর সাইক্লোনটি এখানে আছড়ে পড়েছিল, তার জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরে আমাদের বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আর কি, উনি অনেকটা রিকভারি করার চেষ্টা করেছে। ওনার হাত ধরে রিকভারি হয়েছে, অনেক ডেভেলপমেন্টও হয়েছে। আর বহু পুণ্যযাত্রী এখানে আসা যায়, থাকতে কোনো অসুবিধাও হয়তো মানে হয় না, যেটুকু জানা যাচ্ছে আর কি। তো আপত্তি বোধ হয় দেখুন পিছনে পেট্রোলিং কার পুলিশও আছে আর কি। আপনাদের যে কোনো অসুবিধা হয় আপনাদের এনাদের সহযোগিতা আপনারা নিতে পারেন। আর দূরে দেখুন সমস্ত দোকানগুলো আছে, বেশ কিছু দোকানের সাইডে দেখা যাচ্ছে আর কি, এই সমস্ত দোকানগুলো আর কি। তো ওগুলো মোটামুটি আপনাদের প্যান্ডেল মানে পুজো যখন আসে আর কি, এখানে যখন মানে সেই মেলাটা হয় আর কি, তখন এই সমস্ত দোকানগুলো খোলে আর কি। এবং সাথে বহু যারা সাধনা করে তারাও এখানে এসে বিশ্রাম করে, অনেকটা বিশ্রামাগারও বলতে পারেন, প্লাস দোকানপাটও আছে আর কি, যেগুলো আপনারা চাইলে পুজো দিতে পারেন এখানে ভিতরে। বিভিন্ন ডালা এখানে দোকানগুলোতে আছে। তো ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে যতটা পাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি।
প্রায় মন্দিরের ভিতর থেকে ঘুরে এলাম। তো আনফর্চুনেটলি ভিতরে আর ফটো বা ভিডিও কোথাও দেয় না, তবু আপনাদের সুবিধার্থে একটা তুলেছি, আপনাদের তুলে ধরার চেষ্টা করবো, দেখবেন। পুরোটা রেস্ট্রিকশান আছে, বাট বেশ সুন্দর পিসফুল জায়গা। তো আপনারা আসুন, ঘুরে যান এই মন্দির, সেই এরিয়া, সারাউন্ডিং এরিয়া, এবং ভিতর থেকে খুব সুন্দর, ভালোই লাগবে। সেই কপিলমুনি দেবের আশ্রম আর কি। তো চলুন, আপাতত এখানে কিছু দেখার নেই, তো আমরা ধরো কিছু ব্রেকফাস্ট বা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই এখান থেকে। যদি তেমন কিছু থেকে তুলে ধরার চেষ্টা করবো, না হলে আবার আমাদের আমার বন্ধুর যেখানে থাকে আর কি, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা জাস্ট এই ঘুরে এসে পৌঁছলাম আর কি এই বন্ধুদের কোয়ার্টারে। তো আপাতত তো এখন আর কিছু সেরকম নেই আর কি। তো বিকেলবেলা আবার সমুদ্র সৈকতের দিকে যাব, তো সেটা আবার আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন, আপাতত এখন খেয়ে বিশ্রাম করা যায়, বিকেলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এখন জাস্ট এই মানে দুপুরে খাওয়া দাওয়া আর কি, লাঞ্চ শেষ করে আর কি বিশ্রাম করে বেরালাম আবার। তেমন তো এখন এখানে কি জানেন, গ্রাম বাংলা তো, আর তার মধ্যে একটু রিমোট এরিয়া আর কি। তো গঙ্গাসাগরে তো আপনার কমিলমুনি আশ্রমটা দেখালামই, এর বাইরেও টুকটাক কিছু আছে। তো দেখা যাক, আজকে তো সেরকম সময় হবে না। আর পিছনে এই দেখুন, মানে ভিতরে পোর্ট ট্রাস্টের ভিতরে সেই সিগন্যালিংয়ের সেই বিল্ডিংটা আর কি। তো চলুন না, সমুদ্রের দিকেই যাই আর কি, সমুদ্রের পাড়ের দিকে যাই, একটু বসি একটু, কারণ কালকে গেছিলাম যখন আপনারা দেখলেন, প্রায় বিকেল সন্ধে হয়ে গেছে বলতে গেলে। তো আজকে তাড়াতাড়ি যাচ্ছি, এখন সবাই বিকেল ওই 4টে 4:30 মতো বাজে। চলুন গিয়ে দেখছি কীরকম কী সৌন্দর্য লাগে, কতটা কী সৌন্দর্য হয়ে উঠেছে। এবং একটা জিনিস জানতে পারলাম এই সময়, যে এখন নাকি মানে এই সময়টা আর কি প্রতি বছরই সমুদ্রের জল কম থাকে, তাই নাকি এই সময় নাকি ওই জাহাজের আবার যারা নেভি আর কি, তাদের এক সমস্ত চেঞ্জ হয় আর কি। চলুন গিয়ে দেখা যায়, যদি জাহাজ কপালে থাকে দেখতে পাবো, আপনাদের দেখাবো। চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সমুদ্রের পাড়ে যাই আগে। এই জাস্ট আমরা সমুদ্রের এই পাড়ে এলাম আর কি। এই দেখুন পিছন দিকে সব বসার জায়গাগুলো করে দেবে, সাজিয়েছে। সঙ্গে মোটামুটি সেই সন্ধ্যে হলে লাইটে জ্বলে, পিছনে ঝাউ বাগান আছে। এবং একটা যে আপনাদের দেখাই, পিছনে দেখুন, এটা হচ্ছে কাঠপোল। এই জিনিস এটা দিয়ে যেটুকু জানা গেল হচ্ছে লোকে যখন ওই নেভিগুলো আসে আর কি, জাহাজগুলো ঢোকে, নেভি যখন চেঞ্জ হয় আর কি, এই রোডটা ধরেই আর কি তারা চলাফেরা করে আর কি। এটা কোনো মানে এই কিছুটা সামনে দেখছেন, এটা হচ্ছে লোকে স্থায়ী ব্রিজ, কিন্তু ওই পারও দূরেও বেশ কিছুটা আছে, কোথাও দেখাতে পারছি জানি না, সামনে গেলে দেখাবো। ওইটা কিন্তু পুরো অস্থায়ী, এবং ওটা যখনই জল বাড়ে ওখান থেকে তখন মানে সরে যায় আর কি, ওই জন্য সেটা স্থায়ী করে না। আর জল বাড়লে জাহাজের সে সময় আর কি ড্রাইভার চেঞ্জও হয় না আর কি, নেভিগুলো চেঞ্জও হয় না। তো বেশ সুন্দর, এবং দূরে দেখা যাচ্ছে, দেখুন কতটা দেখাতে পারছি জানি না ক্যামেরা পথে, সামনে গিয়ে চেষ্টা করে দেখানো। ওই দূরে সব যে মাছ ধরার যে সমস্ত আর কি ছোটো ছোটো লঞ্চগুলো সব রয়ে গেছে। এখানকার লোকেদের ম্যাক্সিমাম জীবিকাই হচ্ছিলো কি চাষাবাদ, গোপালন, পোলট্রি ফার্ম যেগুলো আছে, তার সঙ্গে মাছ ধরা, এগুলো তো জীবন জীবিকা। চলুন আমরা সামনে যাই সমুদ্রের দিকে। সাউথ চব্বিশ পরগনায় সমুদ্র পার আছে না, এখানে একটা সমস্যা আপনারা যদি আসেন খেয়াল করবেন, মেদিনীপুরে যাবেন বা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় যাবেন, পুরী আছে, বালাসর আছে, বা ভাইজাগ যান, সেখানকার না খুব সামনেই সমুদ্র, কিন্তু এখানে বেশ দূরে, মানে ভাটার সময় তো আরও দূরে, জোয়ারের সময় তো দূরে থাকে, ভাটার সময় আরও দূরে। তো চলুন সামনে যাই, গিয়ে দেখছি, আপনারা তুলে ধরছি, দেখতে থাকুন। আর কেমন লাগলো বলবেন, আর পারলে এই সুন্দর এরিয়াটা এসে ঘুরে যাবেন। চলুন সামনে যাই, গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এলাম। আপনাদের তখন দেখালাম যে ওই যখন নেভিগুলো আসে আর কি, চেঞ্জ হয় রাস্তা, দেখুন তখন তো দেখালাম সামনেটুকু, এই দেখুন কতটা দূর অবধি বিস্তৃত, সুদূর বিস্তৃত এই পথটা। মানে এটা যখন জল হয় তাহলে ভাবুন, এই সামনেটা পুরোটা বিস্তর এলাকাটা হচ্ছে সমুদ্র এলাকা আর কি। তো মানে এইটা জলের জন্য আর কি, জল না থাকার কারণে পুরো ড্রাই হয়ে গেছে অ্যাকচুয়ালি এখন ভাটার সময়। সামনে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি আর কি। আমরা হাঁটতে হাঁটতে প্রায় সমুদ্রের পাড়ে চলে এলাম। এই দেখুন সমুদ্র, এবং এই দূরে দেখে সমস্ত মাছ ধরা নৌকোগুলো দাঁড়িয়ে আছে ওই দূরে। কারণ এই পাশটা যেটুকু জানা যাচ্ছে সমুদ্রের দিকে ডায়মন্ড হারবার আর কি। তো যেটা সবথেকে মানে এই সাউথ চব্বিশ পরগনা শুধু না, ওয়েস্ট বেঙ্গলের যে কটা বড়ো বড়ো জেটি, তার মধ্যে একটা তো আপনাদের আগেই বললাম। এবং এই পড়ন্ত বিকেলে তার সঙ্গে সমুদ্র, দেখুন আমরা পড়ন্ত বিকেল এনজয় করেছি, ম্যাক্সিমাম সময় হচ্ছে লোকে পাহাড় দিয়ে, আপনারা দেখেছেন। কিন্তু এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্য ওঠাটা যেরকম একটা খুব সুন্দর, সূর্য অস্ত যাওয়াটা কিন্তু খুব একটা সুন্দর। দেখুন দূরে অস্ত যাচ্ছে সূর্য, কতটা দেখাতে পারছি জানি না, এক অপরূপ সৌন্দর্য। মানে আমাদের ক্যামেরার পদ্ধতিটা কতটা তুলে ধরতে পারছি বলতে পারবো না, কিন্তু আপনারা যদি এসে কখনো রিয়েলাইজ করেন নিজের চোখে, মানে এর কোনো তুলনা হয় বলে তো মনে হয় না। তো চলুন আমরা এখানে একটু কিছু সুন্দর সময় নিজেদের মতো করে কাটাই আপনাদের সঙ্গে। চলুন আনন্দ করা যাক, আমরাও আনন্দ করছি, আপনারা আমাদের পর্দায় চোখ রাখুন এবং পুরোটা উপভোগ করতে থাকুন।
আমাদের এই সমুদ্র পাড় থেকে ঘুরে এলাম আর কি। তো আজকে ডে 2 মোটামুটি সবটাই তো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা ভাবছেন যে কেন এপিসোড করছি না, অ্যাকচুয়ালি এপিসোড করলে সেরকমভাবে তো অতটা ইন্ডিভিজুয়ালি কীরকম কিছু নেই। হ্যাঁ, রিমোট এরিয়া খুব সুন্দর জায়গা, আমরাও ঘুরতে চাইছি, আপনারাও আসুন, সবাই মিলে আনন্দ করলে আরও বেশি ভালো লাগবে। তবুও নেক্সট কোনো জায়গায় গেলে সেটা নিশ্চয়ই এপিসোড করেই আসবে। তো ডে 2টা তো মোটামুটি আজকের মতো শেষ হয়ে গেল বলতে পারি না, তেমন কিছু নেই আজকে। এই করিডোরের ভিতরে আমরা একটু করে আমার সময় কাটাবো সন্ধ্যাবেলা নিজেদের মতো করে। তো চলুন আজ ডে 2টা এখানে শেষ করছি। তো আজকের মতো শুভরাত্রি। কালকে সকালে আবার ডে 3তে যেরকম আনন্দ করবো আপনার সঙ্গে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। গুড মর্নিং বলা ভুল, গুড আফটারনুন সবাইকে আবার। ডে 3 আজকে। তো আমরা সকাল থেকে আমরা ঘরেই ছিলাম, কারণ যেহেতু প্রথমেই বলেছিলাম একটা রিমোট এরিয়া এসেছি আমরা। তো আজকে সকাল থেকে ইলেকট্রিসিটি ছিল না, যেই কারণে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে না সকাল থেকে। তো অনেক কষ্ট করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আবার আপনাদের সামনে এলাম। তো আজকে সকালবেলা সেরকম কোনো জায়গায় বেরোনোর প্ল্যান নেই, কারণ বেসিক্যালি আজকে যে জায়গাটা যাওয়া আর কি, সামনে নাকি রামকৃষ্ণ মঠ আছে। তো সকালবেলা নাকি বন্ধ থাকে, তো দুপুরে পরেই যাব। তো গিয়ে সেখানে সমস্তটা তুলে ধরার চেষ্টা করবো। তো আপাতত চলুন সমুদ্রের ধারে যাচ্ছি, ওই জায়গাটা খুব সুন্দর জায়গা। তো গিয়ে ওখানে একটু সময় কাটাই, বিকেলে যখন আবার বেরোবো, যদি কিছু থাকে এখন তুলে ধরছি, না হলে আবার বিকেলে যখন বেরোবো ওখানে তখন দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং সবাইকে। তো আমরা এখন বেরোচ্ছি আর কি। সকাল থেকে দেখলে আজ সেরকমভাবে কোনো কিছু আপনাদের সামনে তুলে ধরা হয়নি, অ্যাকচুয়ালি সেরকম কোনো প্ল্যান ছিল না। কালকে বেসিক্যালি প্ল্যান ছিল, কারণ এখানে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রম বাদেও এখানে রামকৃষ্ণ মঠ আছে, সামনে দুর্গা মন্দির আছে, নাট মন্দির আছে, এগুলো বেশ কিছু জায়গা আছে তো টুকটাক দেখার। তো আমরা সেরকম কিছু প্ল্যান বলতে কালকে কপিলমুনি আশ্রমে বাদে আজকে প্ল্যান রেখে যে রামকৃষ্ণ মঠ যাওয়ার, এখন যাচ্ছি আর কি। আর তখন তো আপনাদের দেখালামই যে আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছিলাম, বাট একটা নতুন জিনিস অভিজ্ঞতা হলো, আগে সম্মুখীন হলাম যে ওখানে পাইলট চেঞ্জ হচ্ছিলো, আগে নতুন একটা ফরেন থেকে একটা গুডসের জাহাজ এসেছিলো আর কি। তো সেখানে তো সেটা কনফিডেন্সিয়ালি বলে সেটা দেখাতে পারলাম না। তো এখন আমরা বাড়িতে এসে আর লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমরা এখন আবার বেরোচ্ছি। তো এখন রামকৃষ্ণ মঠ যাচ্ছি। তো যাওয়ার পরে যেটুকু পারবো ওই সন্ধ্যের সৌন্দর্য প্লাস ওখানে পৌঁছে সমস্ত তুলে ধরবো। চলুন বেরিয়ে যাই, যেতে আপনি তুলে ধরছি, দেখতে থাকুন। মঠে এসে পৌঁছালাম আর কি। এই চারিদিকের পুরোটা আর কি সন্ধে হয়ে গেছে বলে অন্ধকার হয়ে গেছে, সন্ধে পিছনে আরতি শুরু হয়ে গেছে, ওটা দেখাতে পারছি জানি না। হ্যাঁ, গ্রাম অঞ্চলের মন্দির তো, তো বেসিক্যালি মোটামুটি এখানে সন্ধ্যাবেলার মধ্যে সমস্ত কিছু হয়ে যায়। এবং দেখুন এতটাই রিমোট এরিয়া যেখানে এখন লাইট সেভাবে এখন মানে ইলেকট্রিসিটি সেভাবে এখন পৌঁছে উঠতে পারি না, অনেকটাই ডেভেলপমেন্ট বাকি। এবং এই জন্য সত্যি কথা বলতে এখানকার মানুষদের তো জীবন জীবিকা আপনার মানে চাষাবাদ, মৎস্য মানে মাছ চাষ বলুন বা মৎস্য উৎপাদন বলুন, সমস্ত কিছু পাশাপাশি এরা না চায় ট্যুরিজমটাকে ডেভেলপ হতে। তো এই জন্যই আমরা বলছি যে যারা যারা এখনও আসেনি এইসব এলাকায় যদি এসে ঘুরে যেতে পারেন, এদেরও কিছুর উপকার হয়, আপনাদেরও ভালো লাগবে। আর কিন্তু গ্রামগঞ্জে কী বলুন তো, সন্ধ্যের পরে কিছু নেই, ওই ভোরবেলা থেকে বিকেলবেলা অবধি সবটুকু। তো চলুন আপাতত এটা ঘুরে দেখা যাক সমস্তটা, আমরাও দেখতে থাকি, আপনাদের দেখাই। ভিতরে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। তারপর তখন আরতি শুরু হয়ে গেছে, ভিতরে হয়তো পুরোটা দেখাতে পারবো না, যত চেষ্টা করছি দেখানো, যতটা পাবো তুলে ধরার চেষ্টা করছি।
মোটামুটি আপনারা তো দেখলেনই, ঘুরে দেখছেন, আমরাও দেখছি, কিন্তু আনফর্চুনেটলি ভিতরে ঢোকাতে পারছি না, কারণ আরতি শুরু হয়ে গেছে। আরতির পরে তো ঢুকতে দেয় না। যদি এখানে আসেন মোটামুটি ওই 5টার আগে আসার চেষ্টা করবেন, তাহলে আরতিটা দেখতে পারবেন, ভিতরে ঢুকতেও পারবেন। এমনি ভিতরটা খুব সুন্দর। এই পাশে পিছনে দেখুন মানে একটা লাইব্রেরি মতো আছে, পিছনে দেখা যাচ্ছে লাইব্রেরি আর কি, এবং এইদিকে আর কি এটা হোস্টেল আর কি এখানে। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। টোটোতে মোটামুটি ধরুন জনপ্রতি 30 টাকা মতো করে নেবে, বেশ সুন্দর জায়গা। তো সবাইকে একটাই কথা বলবো যে আসুন, দেখে যান। এবং হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেন। জোরে বলতে পারছি না, ভিতরে আর কি এখন প্রোগ্রাম হচ্ছে। শেয়ার করে দেবেন প্লিজ, কমেন্ট করবেন। কারণ ভিডিওটা পুরোটাই আমাদের মজুমদার ট্রাভেলসের পেজ, মজুমদার ট্রাভেলসের মানে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সব জায়গাতেই আসবে। বেশ কিছু ফটো আমরা আপলোড করবো আমাদের ইনস্টাগ্রাম যে পেজ মজুমদার ট্রাভেলসেরই। চলুন মোটামুটি ঘুরে দেখি, আমরাও দেখি, আপনাদেরও দেখাতে থাকি। এটা বেসিক্যালি পুরোটাই অনেক হোস্টেল আর কি, ভিতরে স্কুলও আছে। তো এখানে মোটামুটি যারা পড়াশোনা করে, যেটুকু জানা যাচ্ছে যে ভিতরেই এদের সমস্ত কিছুর পরিস্থিতি পরিশোধনী সমস্ত পরিষেবা রয়েছে। এবং একটা শুনে ভালো লাগছে যে এদের যে ফুডিং যেটাকে বলা হচ্ছে, খাওয়া দাওয়া, সেটা হচ্ছে ভিতরে, বাইরে থেকে কোনো কিছু আসার কোনো চান্স নেই। মানে কতটা সুন্দর এবং ওয়েল ডিসিপ্লিন মেনটেন করে এই একটা রিমোট এরিয়াতে, একটা আইল্যান্ডের মধ্যে, এই রামকৃষ্ণ মিশনে। মানে এগুলো সত্যি খুব সুন্দর। এবং দেখুন চারিদিকে বাগান, দূরে শ্রী বিবেকানন্দ মূর্তিও দেখা যাচ্ছে, এবং সামনে ফুল গাছে ভর্তি। চলুন ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখি বাকিটা। এই আসার পথেই আপনাদের নাট মন্দির পড়েছিল, অন্ধকারের জন্য আমরা দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি আমরা জানতাম নাগ মন্দির, কিন্তু এখানে বলে নাট মন্দির। তো চাই না, হয়তো কোনো নামের কিছু ব্যাপার এখানে আছে হয়তো। চলুন বাকিটা ঘুরে দেখি, আপনাদের দেখাতে থাকি। অনেক কষ্টে মন্দিরের ভিতরের এই ছোট্ট ভিডিওটা করার অনুমতি পেলাম শুধুমাত্র আপনাদের জন্য। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আস্তে আস্তে কোয়ার্টারে ফিরে যাবো। কারণ এখানে মোটামুটি অনুষ্ঠান সমস্ত শেষ হয়ে গেল। তো চলার পথে যদি কিছু দেখতে পাই দেখাবো, না হলে আপনাদের সঙ্গে আবার কোয়ার্টারে ফিরে দেখা হচ্ছে আবার। আমরা চলার পথে আরও একটা জায়গায় দাঁড়ালাম আর কি, বললো এখানে নাগ মন্দির। দেখুন আমি আপনাদের বলছি, দেখুন পিছনে বোর্ডে লেখা রয়েছে নাগ মন্দির। এখানকার লোকেরা নাট মন্দির কেন বলে জানি না। তো চলুন ভিতরে ঢোকা যাক। শুনছি নাকি 10 টাকা করে এন্ট্রি ফিস। ভিতরে ঢুকে আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি ভিতরটা কীরকম কী। আমরা এনটিভিতে ভিতরে চলে এলাম। তো তেমন কিছু ভিতরে নেই, জাস্ট গ্রামাঞ্চলের মন্দির যেরকম হয় আর কি। শুনছি নাকি এখানে মাসখানেক পরে এলে, মানে আপনাদের এই ধরুন ওই পৌষ মাসে এলে, যখন মানে কপিলমুনির আশ্রমে আর কি যখন মেলা হয়, ঠিক তার এই আশপাশ দিয়ে এখানে ওই সময় মেলা হয় আর কি। গ্রামাঞ্চলে মেলা বেশ সুন্দরই, বহু গ্রামে মানুষ এক জায়গায় একত্রিত হয়, আর একটা গেট টুগেদার মতো আর কি বলতে পারেন। তো চলুন ভিতরটা আমরা ঘুরে ঘুরে দেখি, আপনাদের দেখাতে থাকি। যেটুকু জিজ্ঞাসা করে জানতে পারলাম, এখানে মা মনসার পুজো খুব ধুমধাম করে হয়, নাগ দেবী আর কি। ভিতরটা দেখি ঘুরে ঘুরে অন্ধকারে কত মনসা মন্দিরটা আর কি দেখা যাচ্ছে। এটা মনসা মন্দিরে, এটা নাকি এখানে খুব জাগ্রত মন্দির। তো চলুন সামনে গিয়ে আমরা দেখাই। এবং বলছে নাকি আর 2-3 দিনের মধ্যে এখানে মেলাও শুরু হবে। চলুন আমরা দেখতে থাকি মন্দিরটা, আপনাদের তুলে ধরি। সমস্তটা দেখতে থাকুন, কেমন লাগলো বলবেন। বেশ খুব সুন্দর আর কি, গ্রামে একটা মন্দির, জাগ্রত মন্দির, বেশ ভালোই লাগছে। চলুন দেখাতে থাকি, আপনারা দেখুন, আমরাও দেখতে থাকি।
তো আমাদের মোটামুটি নাগ মন্দির ঘোরা কমপ্লিট হলো। নাগ মন্দির ঘুরে নিলাম, এবার চলুন কোয়ার্টারে ফিরে যাই। কোয়ার্টারে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আর কীরকম কী এক্সপিরিয়েন্স হলো পুরোটাই তুলে ধরবো। জন্য কোয়ার্টারে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এই জাস্ট ফিরলাম আর কি, আমাদের সমস্ত ঘোরাঘুরি সমস্ত কিছু কমপ্লিট করে। তো বলতে পারেন এই গঙ্গাসাগরের যে এই একটা ছোট্ট একটা ট্যুর ছিল বলতে পারেন, সেটা মোটামুটি সমাপ্ত হয়ে গেল। আর সেরকম কিছু নেই, কাল সকালে আমরা ফিরেও যাব। এখানে এলে না মোটামুটি চেষ্টা করবেন বর্ষাকালটাকে অ্যাভয়েড করেন, কারণ এখানে না মাঝপথে একটা ভেসেলের ব্যাপার আছে। আপনি তো প্রথমেই দেখিয়েছিলাম, তো ওই ভেসেলটা না অনেক সময় চলে না, অনেক সময় চলে। বাকি মানে সমস্যাটা ডিপেন্ড করে ওয়েদার ফোরকাস্টের উপরে আর কি। তো চেষ্টা করবেন শীতকাল বা গরমকালের দিকে আসার, বা পুজোর পরে পরে আসলে। আর পৌষ মাসে আসবেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসলে তখন তো আপনারা সেই মেলাটা পাবেনই, আনন্দ মজা করতে হবে। এবার তখন আসলে কী বলুন তো, ঘুরতে পারবেন না, প্রচণ্ড ভিড় হয়। আর এছাড়া মোটামুটি জনপ্রতি আপনারা যদি এখানে দুদিনের জন্য ঘোরেন, ওই 1000 টাকা থেকে 1500 টাকা ইজ সাফিসিয়েন্ট, মোটামুটি থাকা খাওয়া সমস্ত কিছু মিলে আর কি। এই টোটো দাদা আর কি নাম্বার দিলে, ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ওভারঅল মোটামুটি ভালোই লাগলো ঘুরে। আর খুব শীঘ্রই এই পডকাস্টের ভিতরে এটা উদ্বোধন হয়ে যাবে বলছে পার্কটা, তাহলে এটা একটা বিনোদনের জায়গা হয়ে যাবে। তো চলুন, তেমন কিছু আর নেই, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা বা এই পার্টটা বলুন বা এই এপিসোডটাই বলুন এখানে শেষ করছি। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এবং সত্যি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ মজুমদার ট্রাভেল, ইউটিউব চ্যানেল মজুমদার ট্রাভেল, দু জায়গাতেই আসবে, দেখবেন। ইনস্টাগ্রামে আমাদের মজুমদার ট্রাভেল বলেই অ্যাকাউন্ট, সেখানেও বেশ কিছু ফটো চলে আসবে, সেগুলোও দেখতে পাবেন। তো চলুন ভিডিওটা শেষ করছি, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, বা কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সেখানে দেখা হচ্ছে। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন, নমস্কার।